হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পৃথিবীর সকল মানুষ তো সফল হতে চায়, কিন্তু কয়জন মানুষ সফলতার ছিনিয়ে আনতে পারে? আজকে তেমনই একজন সফল মানুষের গল্প তোমাদেরকে শোনাবো, যার সফল হওয়ার উদ্যোগের গল্পটা শুনলে তোমার মনে কিছুটা অনুপ্রেরণা জোগাবে। তো চলো শুরু করা যাক। কিম নাম জুন, তিনি বিটিএস এর RM নামে বেশি পরিচিত। জন্ম 1994 সালে 12 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার ডংজাং শহরে জন্মগ্রহণ করেন। শৈশবের 5 বছর সেখানে কাটানোর পর তার পরিবার চলে যায় ইনসান শহরে। তারপর সেখানেই বড় হতে থাকেন তিনি। তার বাবা মা এবং তার ছোট বোন নিয়ে তার ছোট্ট পরিবার। তার ছোট বোনের নাম হলো কিম জিউন মিন, যে কিনা আর্মির মতোই মেধাবী, পরিশ্রমী আর কিউটনেসের কথা নাই বা বললাম। আরিমের বাবা ছিলেন কোরিয়ান একজন টেলিগ্রাম কোম্পানির কর্মকর্তা এবং তার মা ছিলেন সেখানকার একজন এজেন্টের কর্মকর্তা। মোটামুটি আরিমরা ছিলেন সেখানেকার একজন ঐতিহ্যবাহী শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে আরিম ছিলেন তীব্র প্রতিভা এবং প্রখর মেধাবী সম্পন্ন এক বালক। সাহিত্য, সংস্কৃত, ইংরেজি, বিদেশি ভাষা ছিল তার অসাধারণ প্রতিভা। সেই কারণে ছোটবেলা থেকে আরএম ইংরেজি বলতে পারত। আর আরএম হলো বিটিএসের একমাত্র সদস্য যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। এবং মজার ব্যাপার হলো আরএম ইংরেজি শিখেছিল মায়ের সাথে ইংরেজি দেখা ফ্রেন্ডস নামের একটি টিভি শো দেখার মাধ্যমে। ইংরেজি এবং কোরিয়ান ভাষার পাশাপাশি জাপানিজ ভাষা ও রয়েছে আরএমের দক্ষতা। স্কুলে পড়াকালীন থেকে আরএম খুব ভালো কবিতা লিখতে পারত এবং প্রায় সময় তিনি লেখালেখির জন্য পুরস্কার পেত সেই ছোটবেলা থেকেই। এবং কি তার লেখা কবিতাগুলো সে তখনকার সময়ে একটি অনলাইন কবিতার ওয়েবসাইটে পোস্ট করত। 1 বছর ধরে কবিতা পোস্ট করত। কবিতা এবং সাহিত্যের প্রতি তার প্রবল আগ্রহের কারণে একসময় সে মন স্থির করে নিয়েছিল যে বড় হয়ে সে একজন লেখক হবে কিংবা সাহিত্যক হতে পারে। কিন্তু এই ইচ্ছা বেশি দিন ধরে রাখতে পারেনি। মাত্র 11 বছর বয়সে যখন সে 5ম শ্রেণীতে পড়ে, তখন হিপহপ হাই গানটি শোনার পর হিপহপ সঙ্গীতের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ে। সে লক্ষ্য করে গানটি তার মনে প্রশান্তি এনে দিচ্ছে। তারপর থেকে সে এই গান টাইপের মিউজিকগুলো আরও বেশি শুনতে থাকে। এক পর্যায়ে তার স্কুলের শিক্ষকের কাছে তার একজন MBBA করার ব্যাপারে গানের সাথে পরিচিত হয়। ধীরে ধীরে তার হিপহপ গানের প্রতি ভালোবাসা এবং অ্যাডিকশন কাজ করতে শুরু করে। সেই আগ্রহ থেকে আরএম সাহিত্যের প্রতি বা মিউজিকে রূপান্তর হতে শুরু করে। আরএম তার লেখা কবিতাগুলো গানের ভাষায় গাইতে থাকেন। তারপর দেখে যে তার কবিতাগুলো গানের ভাষায় চমৎকার ফুটে ওঠে। সেই থেকে আরএম গান লিখতে শুরু করে এবং 2007 সাল থেকে যখন সে মিডল স্কুলে ভর্তি হয়, তখন থেকে একটি স্থানীয় অঞ্চলে র্যাপ গাইতে শুরু করে এবং অডিশন ব্যবহার করে নিজের গাওয়া গানগুলো রেকর্ড করতে শুরু করে। তার গাওয়া গান প্রতিভা এখানে সীমাবদ্ধ ছিল না। 2008 সালে সে প্রথমবারের মতো কনসার্টে সকলের সামনে নিজের গানের প্রতিভা প্রকাশ করেন। বুঝতেই তো পারছো মাত্র 12 বছর বয়সে কতটা প্রতিভাবান ছেলে এই পর্যন্ত এসেছে। তখনও কিন্তু বিটিএস ছিল না। তারপর সে আন্ডারগ্রাউন্ডের র্যাপার হিসেবে কোরিয়ান হিপহপ টিমে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এবং সেখানে আরও অনেক র্যাপারদের সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠে তার। আরএম ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল, ক্লাসে ফার্স্ট বয় ছিল এবং সে স্কুলে প্রবেশিকা পরীক্ষার ভাষা, সাহিত্য, গণিত এবং ফরেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পুরো দেশ জুড়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ঠিক কতটা মেধাবী হলে পুরো দেশ জুড়ে প্রথম স্থান অর্জন করা যায় বুঝতেই তো পারছো। এতটা ভালো রেজাল্ট করায় তার মা বাবা আর গানের প্রতিভা দেখে আগ্রহ পছন্দ করতো না। তারা মনে করতো এত পড়ালেখা ভালো, কিন্তু গানের প্রতি আগ্রহটা আমরা মানতে পারছি না। তার বাবা মা চাইতো সে গান বাজনা ছেড়ে পড়ালেখায় মনোযোগ দেখ, তারপর একটা কিছু করতে পারুক আর কি, বড় কিছু হোক, কিন্তু গান বাজনা না করুক। পরবর্তীতে আরএম তার মাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও তোমার ছেলে 5000 স্টুডেন্টের মধ্যে টপার হিসেবে দেখতে চাও, নাকি নাম্বার 1 র্যাপার হিসেবে দেখতে চাও? কতটা আত্মবিশ্বাসী হলেই একটা ছেলে এরকম একটা প্রতিজ্ঞা করতে পারে তোমরাই বলো। তাছাড়া আরএম তার মায়ের সাথে বন্ধুত্বস্বরূপ সম্পর্ক ছিল, তার কারণে সে তার স্বপ্নের কথা সহজেই তার মাকে বলতে পারত। আরএম কিন্তু এই দিক থেকে খুবই লাকি ছিল, তার মাকে সব কিছু শেয়ার করতে পারত। 2019 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে
ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেনমেন্ট এর উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তাছাড়া RM 2 বছর বয়সে 4 মাসের জন্য মিউজিক ক্লাসেও পড়াশোনা করেছিল। এবার চলো RM এর BTS এর যোগদানের গল্পটা শুনে নেওয়া যাক। RM 2009 সালে সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিগ ডিলে অডিশন দেয়। সেখানে তিনি প্রথম রাউন্ডে ভালোভাবেই পেরেছিল, কিন্তু দ্বিতীয় রাউন্ডে সে তার গানের লিরিক্স সব ভুলে যায়, যার কারণে সেদিনের মতো আর সে টিকতে পারেনি। আসলে এমনটা হয় বেশিরভাগ নার্ভাসের কারণে। তখন যেগুলো আমরা খুব ভালো পারি সেগুলোও ভুলে যাই। যাই হোক, হয়তো RM এর জন্য আরও বড় কিছু অপেক্ষা করতেছিল। সেখানে অডিশন দেওয়ার পর সেখান থেকে একজন র্যাপার RMকে তার সাথে যোগাযোগ রাখতে বলেন। তার সাথে আবার ব্রিগেড পরিচালকের সম্পর্ক খুবই ভালো ছিল। পরবর্তীতে সে RM এর বিষয়টি ব্রিগেড পরিচালককে জানায় এবং RMকে ব্রিগেডে অডিশন দেওয়ার জন্য উৎসাহিত করেন। তারপর 2010 সালে RM ব্রিগেডে অডিশন দেয় এবং সেখানে আরও 2 জন সদস্য জেহোপ এবং সুগার সাথে দীর্ঘ 3 বছর ট্রেনিং করার পর 2013 সালে BTS দলের সদস্য হিসেবে প্রথম নো মোর ড্রিম গানের মাধ্যমে আত্মপ্রকাশ করে। RM তার নাম RM কেন দিয়েছে, চলো সে সম্পর্কে জেনে আসি। ট্রেনিং অবস্থারত RM তার স্টেট নেম হিসেবে র্যাপ মনস্টার নেম বেঁচেছিল, কিন্তু পরবর্তীতে এই নামটি তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার জন্য 2017 সালে সে তার স্টেট নেম র্যাপ মনস্টার পরিবর্তন করে RM ঘোষণা করে, যার সম্ভাব্য মিনিং দ্বারা রিয়েলমি এরকম কিছু বোঝায়। তো আমরা এই বিষয়টা তো এখন বুঝতে পারলাম যে RM এর স্টেট নেম মানে র্যাপ মনস্টার বোঝায় না, যার সম্ভাবনা বেশিরভাগ রিয়েলমি এসব কিছু বোঝায়। RM এর মানে ভালো করে বুঝতে পারে। RM BTS এবং BTS এর বাইরে বহু মিক্সটেপ রিলিজ করে এবং বহু জনপ্রিয়তা অর্জন করে। 17 মার্চ 2015 সালে সে তার প্রথম সোলো মিক্সটেপ RM প্রকাশ করে। এটি তখনকার আমেরিকার একটি ম্যাগাজিনে 2015 সালের শেষে 50টি হিপহপ অ্যালবামের মধ্যে 48 নম্বরে অবস্থান করেছিল। তাছাড়া আর বহু অ্যালবাম তৈরিতে RM কাজ করেছে এবং দেশি বিদেশি বহু গায়কের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার। সে তার কাজের জন্য দেশে বিদেশে নানা অ্যাওয়ার্ডও অর্জন করেছে। গেলাপ পরিয়াম পরিচালিত একটি শুভেচ্ছার RMকে 2018 সালে বছরের সেরা আইডল হিসেবে 12তম অবস্থান দেওয়া হয়। তাছাড়াও 2019 সালে সে তালিকায় 11তম স্থান পেয়েছিল। 2017 সালে আমেরিকান ম্যাগাজিন অ্যাব্রানেল তাকে 10 কোরিয়ান র্যাপপের তালিকায় অবস্থান দেয়। তাছাড়া RM 2018 সালে ফিভট ক্লাস ওয়ার্ডার অফ মিডল কালচার অ্যাওয়ার্ড দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন এবং 2021 সালে BTS এর অন্যান্য মেম্বারদের সাথে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়। এবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আইডিয়া নেওয়া যাক। 2019 সালের নভেম্বরে RM সিওলে ইয়ংসা জেলায় $4.9 বিলিয়ন একটি বিলাসবহুল জায়গা ক্রয় করেন। সেই বছরই সে $4.8 বিলিয়ন জায়গাটি বিক্রি করেন এবং 2021 সালে সে হারমানাম শহরে আরেকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ক্রয় করেন, যার মূল্য ছিল $5.7 মিলিয়ন। RM তার 25তম জন্মদিনে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুলে 100 মিলিয়ন কোরিয়ান ওন ডোনেট করে। RM এভাবে অনেক জায়গায় ডোনেট করে থাকে। RM একজন ব্যক্তিগত সম্পূর্ণ অনেক ভালো মানুষ। RM এর কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, আমাদের অনুপ্রেরণা জাগায় RM। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।